তো আজকে আপনাদেরকে আমরা এখানে আহ্বান করেছি এই কারণে, গতকাল সন্ধ্যায় আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা আমরা করেছি এবং বিগত এই কয়েক সপ্তাহ ধরে নির্বাচনের রেজাল্টের পর এই রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, তার সাথে সরকার নির্বাচন চলাকালীন সময়েতে, তার আগে এবং তারপরে কতগুলি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন, যে সিদ্ধান্তগুলো এই রাজ্যের জনগণের তাদের স্বার্থকে যেভাবে তারা জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত বিষয়ে, তার সাথে যে গত কদিন আগে আপনারা দেখেছেন ত্রিপুরা বিধানসভার যে উপনির্বাচন হয়েছিল ৭ রামনগর কেন্দ্রে, এমনিতেই একটা প্রশাসনাত্মক নির্বাচনের মধ্য দিয়ে সেই কেন্দ্রের প্রার্থী তাকে তথাকথিত জয়ী ঘোষণা করা হয়েছে, যা বিগত ৬ বছরে আরও নানা নির্বাচনও হয়েছে, গত পৌর নির্বাচন সহ। সেই ভদ্রলোক, যার নির্বাচনটা স্বচ্ছ না, তাকে আবার সম্পূর্ণ যে ত্রিপুরা বিধানসভার যে বিধি, এক্সিস্টিং যে তার অ্যাক্ট, এটা সম্পূর্ণ ভায়োলেট করে পৌরসভার এই আগরতলা পৌর নিগমের মেয়রের দায়িত্বে তিনি আছেন, সেই দায়িত্ব থেকে ইস্তফা না করিয়ে তাকে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করিয়েছেন। এই সবগুলা বিষয় মিলে আমরা আমাদের যে পর্যবেক্ষণ এবং তার সাথে আগামী কিছু কর্মসূচি আজকে আপনাদের সামনে ঘোষণা করতে চাই। প্রথমত হলো, যেটা কথা বললাম এই শেষে, দীপক মজুমদার, যিনি এই প্রশাসনাত্মক ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন, তিনি আমাদের ত্রিপুরা বিধানসভার যে এক্সিস্টিং অ্যাক্ট, সেখানে কেউ যদি বিধানসভায় নির্বাচিত হন, তার আগে অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি তিনি নির্বাচিত থাকেন, কোনো পদ আবৃত করেন, তা থেকে অপসারণ এই কি বলে পদত্যাগ করতে হয়। এটা করেননি। হ্যাঁ, ভারতের কোনো কোনো রাজ্যে একই সাথে বিধায়ক, মন্ত্রী এবং মেয়র থাকতে পারে, এটা পশ্চিমবাংলাতে আছে। এটা পশ্চিমবাংলার তার যে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে এটা আছে, কিন্তু ত্রিপুরাজ্যের যে অ্যাক্ট সেটা নেই। কাজে এটা অত্যন্ত গর্হিত। আমরা সিপিআইএম আমরা এর বিরোধিতা আমরা করছি এবং আমরা আইনগত দিক পরীক্ষা আমরা করছি, এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা দেখার জন্য। দ্বিতীয় হলো যে আমাদের রাজ্যে কাজ, খাদ্যের অভাব, তীব্র অভাব, এটা এই গত অর্থ বছরের শেষ দিক থেকে চলছিল। গত দুর্গাপূজার আগে কাজ হয়নি, ছিটে ফোটা যে কাজ হয়েছে, কোনো কোনো ব্লকে এখনও তার মজুরি প্রদান করা হয়নি। তারপর অর্থবছর শেষ হলো, নতুন অর্থবছর আসলো 2024-25-এর। এর মধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে গেল। এই নির্বাচন ঘোষণার সময়তে এমনিতেই সরকারি প্রকল্প ইত্যাদি একটু কম হয়, কিন্তু রাজ্যের মধ্যে বিভিন্ন
কর্মপ্রকল্পের, বিশেষ করে রেগা বা 12 তার বরাদ্দ অপ্রতুল, তার সাথে হলো সরকারের নির্লিপ্ততা। এই কারণে আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে অনাহারে মৃত্যু, খাদ্যের সন্ধানে ভিন্ন রাজ্যে পাড়ি দেওয়া, ইভেন কাটা তার বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশে গিয়ে গন্ধকি এই সংগ্রহ করে কোনো রকমে পেট বাঁচানোর চেষ্টা, এগুলি ছবি সহ লাইভ এবং স্টিল আপনাদের দেওয়া হয়েছে, আপনারা অনেকে খবর করেছেন। কিন্তু মাঝখানে নির্বাচন চলে আসলো, এটা নিয়ে আর সরকারের কাছেও আমরা সেভাবে যেতে পারিনি, এবং মডেল কোড অফ কন্ডাক্টের নামে সেখানে এই কাজগুলো সেখানে হয়নি। এখন মডেল কোড অফ কন্ডাক্ট উঠে গেছে, সরকার পুরো দমে কাজ করতে পারে, কিন্তু যেরকমভাবে কাজ হওয়া দরকার, যেরকমভাবে বরাদ্দ হওয়া উচিত, এটা কিছুই হচ্ছে না। ঘটনাচক্রে নির্বাচন শেষ হওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আমি দক্ষিণ ত্রিপুরায় আমার যে নির্বাচনী কেন্দ্র সাবরুম, সেই কেন্দ্রের অধীনে 3টা ব্লকের অংশ আছে। তো সেই হিসাবে এলাকার বিধায়ক হিসাবে বিডিওদের সাথে বা অন্যান্য ডেভেলপমেন্ট অফিসারের সাথে বসার আমার সব বিধায়কের সুযোগ রয়েছে। সেই সুবাদে তাদের সাথে আমি একটা সভা করেছিলাম, সম্ভবত এটা গত 10 কি 11 তারিখে। বিডিওরা আমাকে জানালেন যে তাদের ব্লকে নাকি কোনো কোনো ব্লকে লক্ষাধিক কাজ হয়েছে। আমি বললাম যে এলাকাতে প্রচণ্ড অভাব, তারপর এই কোনো কাজকর্ম নেই, যে কী করে 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর 6 তারিখে মডেল কোড অফ কন্ডাক্ট মাত্র গেল, এই 3-4 দিনের মধ্যে আপনাদের লক্ষ লক্ষ ম্যান্ডেজের কাজ হয়ে গেল। জবাব দিতে পারছিলেন না বিডিওরা। তার মানেটা কি? যে ফল ঘোষণার পরে বিভিন্ন জায়গাতে শাসক দল বিজয় উৎসব করেছে, এবং সেই বিজয় উৎসবের নামে এই রেগার অর্থ এগুলি বিলি হয়েছে। এরকম শুধু দক্ষিণ ত্রিপুরা না, রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকল্পের অর্থ এইভাবে তারা পার্টির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করিয়ে নয়ছয় তারা করছেন। তার যে সবটাই সাধারণ মানুষ তাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তারা পান তা না, এর একটা ভালো অংশ চলে যায় যারা কর্তা ব্যক্তি, নেতৃস্থানীয় এদের ইয়েতে। তো এই যে অভাব, এটা মোচনের জন্য সরকারকে আমরা বলবো দ্রুত 100 দিনের গ্যারান্টি অনুযায়ী কাজ দেওয়া চাই, এবং শহরেও আরবান এরিয়াতেও তারা যেন সেখানে আরও এই কাজের ব্যবস্থা করে 2F এসে বরাদ্দ রাখে। তারপর তৃতীয় যে গুরুত্বপূর্ণ ইস্যু হলো, যেটা আমাদের সামনে এসছে এই সময়েতে, যে সরকার রাজ্যে যেখানে নতুন জনসংখ্যা বাড়ছে, নতুন শিশু জন্মগ্রহণ করছে, নতুন নতুন এলাকাতে অঙ্গনওয়াড়ি খোলা দরকার, প্রাইমারি স্কুল খোলা দরকার, স্কুল খোলা দরকার, কলেজ খোলা দরকার, কিন্তু সরকার এই ক্ষেত্রে তো সম্পূর্ণ উদাসীন। দেখা গেছে এর আগে বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন 961টা স্কুল তখন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তার বেশিরভাগ কার্যকরী হয়েছে, হয়তো তার মধ্যে কিছু স্কুল ছাত্রদের বা জনগণের কাছ থেকে প্রতিবাদ আসার ফলে হয়নি, কিন্তু বেশিরভাগ হয়েছে। এখন শুধু পশ্চিম ত্রিপুরা জেলাতেই 160টা স্কুল বন্ধ করে দেওয়ার জন্য ইতিমধ্যে সরকারি নোটিফিকেশন হয়েছে। বাকি 60টা জেলাতেও তার এক্সারসাইজ চলছে। তো এই সরকার এরা কথায় কথায় বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। শিক্ষা ছাড়া বিকাশ হয়? আর ত্রিপুরাজ্যের মানুষ কজন গিয়ে
প্রাইভেট স্কুলে গিয়ে তাদের ছেলেমেয়েদের দিতে পারবেন। তার সাথে হলো বিদ্যাজ্যোতির নামে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবার যে রেজাল্ট হলো, আপনারা সবকটা মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক ইতিমধ্যে খবর করেছেন যে সমস্ত বিদ্যাজ্যোতি স্কুল সুপার ফ্লপ। এখন যে এই বিদ্যাজ্যোতি স্কুলের ছেলে মেয়েরা স্কুল ছেড়ে অন্যদিকে অন্য স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছে। তো এই জায়গায় একদিকে হলো স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা, আরেকদিকে বিদ্যাজ্যোতির নামে চালু স্কুল এটাকে অচল করে দেওয়া, আর সে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে লক্ষ নয় কোটি কোটি টাকা তুলে তার কোনো সদ্ব্যবহারের কোনো চিহ্ন নেই। যদি সদ্ব্যবহার হতো তাহলে তো রেজাল্টে তার প্রতিফলন ঘটত। এই ঘটনাগুলি আমরা লক্ষ্য করেছি, আমরা এগুলোর তীব্র প্রতিবাদ আমরা করছি। এ থেকে যেন সরকার বিরত হন। তারপর দেখা গেছে রাজ্যে প্রত্যেকটা দপ্তর এবং সমস্ত জরুরি পরিষেবাগুলো ঢুকছে। এটা শিক্ষা হোক, স্বাস্থ্য, সেচ হোক, বা এই পানীয় জল, কি পুলিশের পরিষেবা, এমনিতেই কোনো আইন শৃঙ্খলা নেই, তার উপরে হলো সমস্ত স্তরে এই ম্যান কমছে, কারণ রিক্রুটমেন্ট নেই। কিন্তু দুর্ভাগ্যের গত 3 বছরে এক একটা দপ্তরের যে রিক্রুটমেন্ট হবে, ইন্টারভিউ হবে নামে একই সংখ্যা, একই দপ্তর, একই পদ নিয়ে মন্ত্রীরা 2বার 3বার করে ক্যামেরার সামনে আসেন, বিজ্ঞাপন দেন, ফলাও করে ছবি ছাপেন। তার সামান্য কিছুর ইন্টারভিউ হয়, তারপরে রিটেন টেস্ট হয়, কিন্তু তার আর ফল প্রকাশ হয় না। টিপিএসসি সহ ইদানিংকালে টিপিএসসি অল্প কিছু এরকম তাদের পরীক্ষার রেজাল্ট বের করেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেতে আমরা দেখছি এই ইন্টারভিউ বাতিল করে দেওয়া হচ্ছে, ইন্টারভিউ রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না, এবং কোনো কোনো ক্ষেত্রেতে এই সমস্ত পার্মানেন্ট পদের এগেনস্টে টেম্পোরারি পোস্ট ক্রিয়েট করে সেখানে আউটসোর্সিংয়ের নামে বহিরাজ্যের ছেলে মেয়েদেরকে অবৈধভাবে, সে অবৈধ, নানা ধরনের অবৈধভাবে নিয়োগ করার মধ্য দিয়ে একদিক থেকে এই যে ডার্থ অফ ম্যান পাওয়ার, এটা মিটছে না, পরিষেবা মুখ থুবড়ে পড়ছে, আরেক দিকে হলো গোটালা, আর সবচেয়ে বড় হলো ত্রিপুরাজ্যের যে বেকার সমস্যা। সারা দেশের মধ্যে সেন্টার ফর মনিটরিং অব ইন্ডিয়ান ইকোনমি তাদের যে প্রকাশিত তথ্য, হরিয়ানার পর ত্রিপুরাজ্যে হাইয়েস্ট নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট, হাইয়েস্ট পার্সেন্টেজ অফ আনএমপ্লয়মেন্ট। আর এই যদি গভর্নমেন্ট অ্যাটিটিউড হয়, তাহলে বেকারদের ভবিষ্যৎ নিয়ে তাচ্ছিল্য যেন সরকারের কাছে এটা জলবাদ হয়ে গেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এবং এই যে এই আউটসোর্সিং করার যে চেষ্টা, কতটুকু তারা মানে যাচ্ছেন, আপনারা দেখেছেন যে ত্রিপুরা বিধানসভা একটা আইনসভা, ত্রিপুরাজ্যের এই বাজেট নয় শুধু, সমস্ত দিক থেকে আলোচনার একটা পবিত্র স্থান, গুরুত্বপূর্ণ স্থান। সারা বছর বিধানসভা অধিবেশন হয় না, কিন্তু যে কটা অধিবেশন হয়, যদিও অধিবেশন তো এখন করেনি সেরকম, তারপরও তার প্রত্যেকটা শাখা প্রশাখায় প্রয়োজনীয় লোক থাকা দরকার। তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল কদিন আগে, এই সাম্প্রতিককালে এটাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবং শোনা যাচ্ছে এখন 35-40 জন এরকম আউটসোর্সিংয়ের লোক নেওয়া হবে, অর্থাৎ ব্যাকডোর দিয়ে, পেছনে দরজা দিয়ে তাদেরকে ঢুকিয়ে
যে নিয়মিত স্কিল এই সমস্ত সাবজেক্টে যারা পারদর্শী এদেরকে নিয়োগ করার যে প্রয়োজন এটাকে সম্পূর্ণ ইগনোর করে এই ঘটনা করা হচ্ছে। বিশাল বিধানসভার মতো জায়গার সাথেও সরকার এই জাতীয় ভূমিকা গ্রহণ করছে। শিক্ষা ক্ষেত্রে যেটা আগেও বললাম, তার সাথে হলো উচ্চশিক্ষা, কি মিউজিক কলেজ, কি ডিগ্রি কলেজ, কি টেকনিক্যাল কলেজ, অসংখ্য লেকচারারের পোস্ট, ফ্যাকাল্টির পোস্ট খালি আছে। এগুলো নিয়োগ করার কোনো প্রশ্ন নেই। টিপিএসসিকে দেওয়া হয়, কদিন বাদে আবার ক্যান্সেল করা হয়। এখানে শেষ না, এই সমস্ত কলেজগুলো চালানোর জন্য যখন টিচার নেই তখন যে গেস্ট লেকচারার দিয়ে চালানো হয়। এই গেস্ট লেকচারারদের ক্ষেত্রেতে ইউজিসির একটা গাইডলাইন আছে, একজন গেস্ট লেকচারারকে মিনিমাম সপ্তাহে কটা ক্লাস দিতে হবে, আর মাসে মিনিমাম তাদের স্যালারি অর্থাৎ ইনকাম বা ভাতা যেভাবেই বলুন এটা কত হবে, এটার কম হতে পারবে না। কিন্তু এই সরকার তারা একজন গেস্ট লেকচারারের সেই মিনিমাম যে ওয়েজ বা অনারেরিয়াম সেদিকেও তারা নজর দিচ্ছেন না, সেই স্কেলে তারা পান না, এবং প্রতি সপ্তাহে যে কটা ক্লাস দেওয়া দরকার তাও করেন না। তো এইভাবে গোটা শিক্ষা ব্যবস্থাকে যেভাবে এই নষ্ট করে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার সাথে হলো রাজনৈতিক দুর্বৃত্তপনা। আমরা গেল লোকসভা নির্বাচন তো দেখেছি, এগুলো নিয়ে অনেক বলা হয়েছে, পুনরাবৃত্তি করছি না। এখন সামনে পঞ্চায়েত নির্বাচন হবে। ভারতীয় জনতা পার্টি শাসক দল বা তাদের যারা এই পুরনো শরিক বা নতুন শরিকরা ভালো করেই জানে যে গত নির্বাচনে যে অবিশ্বাস্য ফলাফল তারা দেখিয়েছেন, একটা কি বলে গুজামিলের রেকর্ড তারা দেখিয়েছেন। আসলে মানুষ অন্তর থেকে তাদেরকে কজন তাদের পাশে কিভাবে ভোট পেয়েছেন তারা ভালো জানে। সমস্ত সারা দেশে যেমন একটা অনৈতিক পথে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বার ক্ষমতায় এসছে, যদিও তারপরেও 400 পার নাম দিয়ে 300 পার হতে পারেনি, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। এই রাজ্যে হয়তো জিতেছে সেরকমভাবে, কিন্তু মানুষের কাছে এই ফলাফল তারা বিশ্বাসযোগ্য করে তুলতে পারেনি। তো ফল যাই হোক, কিন্তু এদের অন্তর জানা আছে যে জনগণের কাছ থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, এবং আগামী নির্বাচনে যদি এরকম করতে চায় হবে, কিন্তু তাদের পথ নেই। সামনে পঞ্চায়েত নির্বাচনের জন্য স্টেট ইলেকশন কমিশন ইতিমধ্যেই কিছু আভাস দিয়েছেন। আগামী জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথম দিকে, না ঘোষণা তো হয়নি, আভাস হবে। কিন্তু ত্রিপুরার যে নির্বাচনের পরিবেশ কোথায়? কাজেই এই নির্বাচনের পরিবেশ এমনিতেই নেই। এটাকে আরো জটিল, আরো বিষাক্ত করার জন্য আপনারা দেখেছেন যে বিডিওরা সর্বদলীয় মিটিং ডাকছেন। বিডিও অফিসের চত্বরেই বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। একটা ক্ষেত্রেতেও একটা গ্রেপ্তার নেই, একটা ক্ষেত্রেতেও ব্যবস্থা গ্রহণের কোনো উদ্যোগ নেই। এই অবস্থা চলছে। সেই জায়গায় আমরা দাবি জানাচ্ছি যে আগামীকাল তো বোধহয় ফাইনাল ইলেকট্রাল বোধহয় প্রকাশ হইব, হ্যাঁ 24 তারিখ। এরপরেই ডিক্লারেশনের প্রশ্ন। আমরা বলবো স্টেট ইলেকশন কমিশন এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে
আমি এ প্রসঙ্গে ইতিমধ্যেই মাননীয় মুখ্য সচিবকে একটা চিঠি দিয়েছি ডিটেল উল্লেখ করে, যে নির্ঘণ্ট ঘোষণা করার আগে এই পরিবেশটাকে সুস্থ করার, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার একটা বাতাবরণ তৈরির উদ্যোগ হোক। হ্যাঁ, তারপরে রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে, কোনো দল হারবে, কোন দল জিতবে। তার সাথে হলো যে বিগত যে পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতায় বলছি, 2019 সালে সেখানে 96% যে আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, কন্টেস্টেড জিতেছে। কাজেই একদিক থেকে এই সুস্থ পরিবেশ তৈরি করার জন্য সেই উদ্যোগ গ্রহণ করা, তার সাথে আমরা বলবো বিগত দিনগুলোর অভিজ্ঞতায়, এই পৌরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন অভিজ্ঞতায়, যে বিভিন্ন ব্লকের বা ত্রিস্তর পঞ্চায়েতের বিভিন্ন স্তরের একই জেলার মধ্যে সেখানে নিরাপদ জায়গাতে যাতে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল তারা যাতে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারেন। জেলা শাসকের অফিসে হতে পারে, এসডিএম এর অফিসে হতে পারে, তার সাথে যাতে ইমেলে। পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচনে এরকম ঘটনা হয়েছে তৃণমূলের নেতৃত্বে, তখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ইমেলেও দেওয়া যাবে। কাজেই একটা নজির সেখানে আছে, আমাদের এখানেও কোনো অসুবিধা সেখানে নেই। নির্বাচন কমিশন, আমরা আনুষ্ঠানিকভাবে তার কাছেও যাব এবং তাকে আহ্বান জানাবো যে এখানেও একদিক থেকে হলো বিকল্প জায়গায়, নিরাপদ জায়গায় নমিনেশন দেওয়ার চেষ্টা করা এবং ইমেলে করা। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার কিভাবে যে রাজ্যের সম্পদ, জনগণের সম্পদ, জনগণের যে জীবন মান, মানে জীবন সবকিছুই কিভাবে তাদের কায়েমি স্বার্থকে আরো সমৃদ্ধ করার জন্য যে সমস্ত নিয়ম কানুন ভেঙে প্রাইভেট সংস্থার কাছে জনগণের সম্পত্তি এবং তুলে দেওয়া এবং অধিকারকে অবহেলা করা, এটা হলো সর্বশেষ। আপনারা দেখেছেন এখানে এই কোন কি জানেন জায়গাটা, এই ডুকলির দিকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে একটা প্রাইভেট মেডিকেল কলেজ হবে। এখনো এটা নিয়ে কোনো বিল হয়নি, আসেনি বিধানসভাতে। তারপরে না বিল অ্যাফিলিয়েশন প্রশ্ন, কিন্তু বিল্ডিং উঠে যাচ্ছে। নানাভাবে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই অর্থ কোথা থেকে আসছে? তৃণমূল কংগ্রেসের একজন কুখ্যাত বলবো না বিখ্যাত বলবো জানি না, যাই হোক খ্যাত নেতা, যিনি এখন তিহার জেলে আছেন, এই গরু পাচার থেকে শুরু করে নানা অপরাধের মাধ্যমে যে অর্থ উপার্জন করেন, তারই একজন সাকরেত। তার নামেও সিবিআই নানাভাবে তাকে খুঁজছে বা এই সিবিআই জালের মধ্যে আছে। তার নেতৃত্বে ওই টাকাগুলোই এখানে ইনভেস্ট হতে যাচ্ছে এবং ত্রিপুরাজ্যে এটা সাংবিধানিক উঁচু পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি, তার সাথে যোগ্য সাদস্যে, যিনি এই বিগত দিনগুলোতে বেশ কয়েকবার এই বীরভূম সফর করেছেন। কলকাতায় ত্রিপুরা ভবনের গাড়ির লগবুক যদি চেক করা যায়, পাওয়া যাবে সেই ব্যক্তিটি কি এবং কেন গেছেন। সেই টাকায় একটা টেন্টেড, বিতর্কিত একটা সংস্থা, সেই সংস্থার টাকায় এই মেডিকেল কলেজ গড়ে উঠছে। আর এই মেডিকেল কলেজ এটাকে করতে গেলে পরে
একটা হসপিটাল দরকার মিনিমাম 100 বেডের। এটা আইজিএম হসপিটাল আপনাদের কয়েকটা পত্রিকাতে উঠেছে, এটা নাকি তাদের হাতে তুলে দেওয়া হবে। আমরা খবর নিয়ে জেনেছি আইজিএম হসপিটালে কর্মরত যারা ডাক্তার বা ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টে যারা ডাক্তার আছেন তাদের সাথে সেরকম কোনো কনসালটেশন নেই, কোথাও আলোচনা নেই, সমস্ত একেবারে খুব গোপনীয়তা রক্ষা করে হচ্ছে। তো এটা খুব স্মুথলি মসৃণভাবে এই ঘটনাগুলি হচ্ছে, এটা মানে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। এবং একটা প্রাইভেট কলেজকে এইভাবে আগরতলা শহরের কেন্দ্রস্থলে যে হসপিটাল, গুরুত্বপূর্ণ হসপিটাল, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পুরনো হসপিটাল, এটা তুলে দেওয়া, আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি। এবং এটা থেকে সরকার যাতে এই সিদ্ধান্ত তারা পর্যালোচনা করেন, আমরা সে দাবি জানাচ্ছি। এবং আমাদের দাবি জানানোর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব খালাস না বা শেষ করছি না। আমরা এই যে ঘটনাগুলি বললাম, যে কাজ খাদ্যের অভাব, তারপর এই ইয়েতে চাকুরির ইন্টারভিউ বাতিল করা, আউটসোর্সিং করা সমস্ত অনিয়মে, তার সাথে আইজিএম হসপিটাল তুলে দেওয়া, এই সবগুলোর বিষয়ে যে রাজ্য সরকারের এই জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আগামী 30 তারিখের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহ, আমরা সারা রাজ্যে সবকটা জেলা এবং সবকটা মহকুমা সদরে, এডিসি এলাকাতে হয়তো আরও কিছু কিছু এলাকাতে হবে, আমরা বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করব সরকারের এই অগণতান্ত্রিক এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে। এবং আগরতলা শহরে আগামী 26 তারিখে এখানে এই বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত আমরা করব। তো এই হলো মোটামুটি। এখন আমার কলিগরা হয়তো অন্য বিষয়গুলি তারা যুক্ত করবেন, আমি তাদেরকে অনুরোধ করব বলার জন্য। তার সঙ্গে যেটা যুক্ত হবে সেটি হলো, আপনারা দেখেছেন বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, ইউজিসি পরীক্ষা যদিও শেষ পর্যন্ত বাতিল করেছে। এবং গতকালকে দেখলাম এই যে প্রবেশিকা পরীক্ষা, ডাক্তারি পরীক্ষার যিনি নিয়ামক ছিলেন আরএসএস এর একজন নেতা, ওনাকে বাতিল করেছেন কালকে। এই সরকার প্রথম এসে যেভাবে এইভাবে গোটা দেশের লক্ষ লক্ষ যারা ডাক্তারি পড়াশোনা পড়বেন, প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন, তাদের জীবন নিয়ে ছেলেখেলা করা, ইউজিসির পরীক্ষা যারা দেবেন তার জীবন নিয়ে ছেলেখেলা করা, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আবার সেখানে একটু পরীক্ষা হচ্ছে, এইগুলো তার সঙ্গে যুক্ত হবে। এবং আরেকটা হলো, ত্রিপুরায় কোনো পোস্ট নেই। আপনারা দেখবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যেটা সাইনবোর্ড আজকে আমি দেখে আসলাম, বেসরকারি কোম্পানিতে যারা যারা যেতে চান নাম লেখান, সরকারি দপ্তরে বেসরকারি সংস্থার ওকালতি, তার কমিশন খেয়ে তাদেরকে লোক নিয়োগ করা, কোথায় গেছে একটি সরকার। আর যে শান্তিনিকেতন ইউনিভার্সিটি আর এই মেডিকেল কলেজের যে ব্যাপারটা অ্যাফিলিয়েশন, আমরা দেখলাম একটা কাগজ, ত্রিপুরার কাগজও, এবং এটা আমি খবরও নিয়েছি, পশ্চিমবাংলার বিজেপি যিনি সভাপতি এবং এখন মন্ত্রী, তিনি এলওপি চিঠি দিয়ে বিরোধিতা করেছেন এইটাকে যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদন না দেয়। আর এখানকার সেখানে আমাদের মুখ্যমন্ত্রী সহ যারা তাদের ইয়েতে, এই কলেজ, সেখানে হাজার হাজার কারি জমি, রাবার বাগান এই ডুকলি এলাকাতে, সেখানে ধ্বংস করে জোর করে জবরদস্তি করে জায়গা নিয়েছেন। একজন রেগুলারলি তার বিভিন্ন প্রোগ্রাম, বাইরের থেকে লোক আনছেন, এই আনছেন, সেই আনছেন, প্রচার করছেন। এটা কলেজ, তারা জানে না, সুপার জানে না
হসপিটাল তারা ভিজিট করছেন, কথাবার্তা বলছেন। কোথায় গেছে একটা গভর্নমেন্ট? সরকারের অস্তিত্ব আছে বলে ভারতবর্ষের সরকার এবং ত্রিপুরা সরকার, এটাই তো প্রশ্ন দেখা দিয়েছে। সরকার থাকলে এটা কি করে হয়? তাই এই প্রশ্নগুলো আমরা গোটা রাজ্যেই প্রতিবাদ হবে। আমরা সবাইকে বলবো এবং আপনাদের কাছে অনুরোধ করব এগুলো আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের এর আগেও আপনারা করেছেন, এই ভূমিকাটা ভালো করে গ্রহণ করবেন। আমি একটা বিষয় যুক্ত করতে চাই, এটা ছিল আমাদের আলোচনার মধ্যেই। আপনারা জানেন যে সারা দেশেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা, কর্মীরা, তারা সারা দেশের এই যে শিশুদের পুষ্টিকরণের দায়িত্ব নিয়ে এই কাজটা অত্যন্ত ভালোভাবে তারা করছেন। তারা দীর্ঘদিন লড়াই করছেন তাদের বেতন ভাতা ইত্যাদি সহ তাদের গ্র্যাচুইটি পাওয়ার জন্যে। তার জন্যে তারা আদালতেও গেছে, আদালত তাদের পক্ষে সেই রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট। তারপরে এখানে ত্রিপুরা রাজ্যে এই হাইকোর্টে গেছেন তারা, হাইকোর্টও সে রায় দিয়েছে। কিন্তু তারপরেও এখানকার রাজ্য সরকার সেটাকে কার্যকরী করার কোনো ভূমিকা গ্রহণ করছেন না। এই নিয়ে তারা আন্দোলন করছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। আমরা আবেদন করব যাতে এই সরকার দ্রুত তার ব্যবস্থা করেন। আমাদের এই আন্দোলনের সঙ্গে এই ইস্যুটাও যুক্ত থাকবে, এটা আমরা যুক্ত করব। এর সাথে আরও আছে যেটা এসপিইউ, স্পেশাল পুলিশ অফিসার, যারা এনএলএফটি টাইগার্স সন্ত্রাসবাদী গ্রুপ তাদের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বামফ্রন্ট সরকারের সময়তে তাদের একটা ভালো অংশ, যাদের বয়স বা এই ইয়েতে মাপঝুঁকে টিকেছে, তারা পুলিশ বা অন্যান্য দপ্তরে তারা রেগুলার গেছেন। কিন্তু যাদের একটু বয়স বেশি বা সেরকমভাবে শারীরিক মাপঝুঁকে টিকেননি, তারা এই এসপি হিসেবে রয়েছেন। এখনও বোধহয় সংখ্যাটা 5,000-এর কম না, বা কাছাকাছি হবে। তাদের ক্ষেত্রেতেও তারা একটা এরকম কোর্টের রায় পেয়েছেন বলে আপনাদের পত্রপত্রিকাতে দেখেছি। এটাও সরকার তাদেরকে দিচ্ছেন না, এই মানে বাড়তি অর্থ দিচ্ছেন না। ঠিক তেমনি ত্রিপুরা জুট মিলসের কর্মচারীরা, তারা সুপ্রিম কোর্ট থেকে তারাও ভার্ডিক্ট পেয়েছেন, তাদেরকে সেই বর্ধিত হারে তাদেরকে বেতন ভাতা পেনশন দিতে হবে। এই ক্ষেত্রেতেও গভর্নমেন্ট নানাভাবে এগুলাকে প্রায় মানে না দিয়ে কিভাবে পাওয়া যায় ঠেকিয়ে রাখছেন। সবগুলো মিলিয়েই আমাদের এই যে আগামী 30 তারিখ অবধি যে আমাদের আন্দোলন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা দাবি সনদ তৈরি করে সরকারের কাছে আমরা রাখব বা এই আওয়াজ আমরা তুলব। আমাদের আবেদন যে রাজ্যের সমস্ত অংশের যারা সাধারণ মানুষ, যারা এই সরকারের এই সমস্ত নীতির বিরুদ্ধে অতিষ্ঠ, সরকারের টনক নড়ানোর জন্য, ঘুম ভাঙানোর জন্য তারা আমাদের এই লড়াইয়ে তারা সামিল হবেন, এবং সরকারও যেন এই ক্ষেত্রেতে তাদের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসেন, এই আমাদের আবেদন থাকবে। 26 তারিখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পঞ্চায়েত নির্বাচন যেহেতু এটা লোকাল বডি, একটা ত্রিপুরার যে প্রায় এই 600-র মতো গ্রাম পঞ্চায়েত, তারপর 38টা পঞ্চায়েত সমিতি, 8টা জেলা পরিষদ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট। তো এটা সবটাই রাজ্য স্তর থেকে করা সম্ভব না। তো আমাদের মধ্যে এই গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে লোকাল স্তরে এই ক্ষেত্রেতে যাতে 100% আসনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি, একটা জায়গায়ও যাতে বিজেপি ফাঁকা না পায়, সেটা সুনিশ্চিত করার জন্য ইতিমধ্যেই
ব্লক লেভেলে, জেলা লেভেলে এই আলোচনাগুলি হচ্ছে এবং আশা করি যে লোকসভা নির্বাচন যেরকমভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা লড়েছি, এই ক্ষেত্রেতেও এটাও গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম একটা অঙ্গ, কাজে এই ক্ষেত্রেতেও আমরা এটা বজায় রাখতে পারবো। তাহলে কি আমরা বলতে পারি যার যেখানে শক্তি বেশি সে ওই জায়গায় প্রতিনিধিত্ব করবে? নিশ্চয়ই। চুরে আসতে হবে কে বললো? রাজ্য কমিটি মিটিং করব আমরা। আমাদের যে লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচনের ফলাফলের একটা প্রাথমিক পর্যালোচনা রাজ্য লেভেলে আমরা ইতিমধ্যে আমরা করেছি এবং এর উপরে ভিত্তি করে অনেকগুলি কর্মসূচিও আমরা নিচ্ছি। এখন আমাদের পার্টি শুধু রাজ্যের ভিত্তিতেই তার এই পর্যালোচনা সীমাবদ্ধ রাখে না, জাতীয় পর্যায়েও যেহেতু লোকসভা, তার পর্যালোচনা হবে আগামী 28, 29 এবং 30 জুন। ওইখান থেকে ফিরে এসে আমরা জাতীয় এবং রাজ্যের চূড়ান্ত পর্যালোচনা আমরা করব এবং এই জায়গাতে শুধু শাসক দলের তরফ থেকে গণতন্ত্র হত্যার চেষ্টা, হত্যা তো করেছি, চেষ্টা কেন, হত্যা তো করেইছে, তার মাত্রা এবং অবশ্যই এটা শুধু শাসক দলের বেপরোয়া গণতন্ত্র বিরোধী কার্যকলাপ বলবো না, আমরা সেলফ ক্রিটিক্যালি এটাও বলতে চাই যে আমাদেরও দুর্বলতা রয়েছে কোথাও কোথাও। এই দুর্বলতাগুলো কি, এগুলি চিহ্নিত করার মধ্য দিয়ে আগামী দিনে কর্মসূচি গ্রহণ করব এবং সেখান থেকে ফিরেই যে জুলাইয়ের প্রথম সপ্তাহে করব, ডেট এখনো ফিক্স হয়নি। Sir, you have mentioned about a tainted organization setting up a medical college in Tripura. So, is this issue is going to be raised in the assembly sessions? Definitely. While any issues are raised publicly, definitely if assembly is summoned, session is there, definitely it will be raised and vehemently opposed, because it is not only a unusual or a big corruption, it is a great big threat for the future of the state, both for our future generation, their career building, that is higher education, in other hand in our health sector also. আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, সবটা ইস্যু নিয়ে আপনারা কত তারিখ আন্দোলন করবেন? এটা একটু না 26 তারিখে আগরতলাতে হবে, ডেটটা ফিক্স হয়েছে। না ওই যে আপনি পার্টটা করছেন না যে বেকারত্ব, তারপরে কারাপশন, এটা লইয়া এই পার্টটা আমার ইংরেজিতে একটু হয়ে যায়। Right. That yesterday the State Secretariat of our party, CPIM, we have resolved. We have reviewed the situation in the state after the result of the Lok Sabha election, that law and order and public life in all respect, it is gradually deteriorating, fast deteriorating. Severe dearth of the job and food, the rural areas practically reeling out of the dearth of the because of the dearth of the job and food. Migration of laborers are taking place like anything. Then the unemployment situation, it is soaring like anything. For last 3 years, government time to time they're announcing some recruitment announcement being made, and for the few they are conducting interview, but the results are not published. Subsequently, it is cancelled, and very recently, even the post there in the Tripura Legislative Assembly, that also cancelled, and another attempt is being made
to fill up some of these posts through the process of the outsourcing. Third, very important is there, the one private organization in the name of the Shantiniketan Medical College, and it is heard and it is learned by all quarters, a tainted organization funded by one of the TMC big shot, which in the Tihar jail now. His aides are hobnobbing with the leaders of the ruling class here, and by this time some hundreds of crore has been invested by forcefully occupying the land of the poor people. And for that hospital, the one city hospital in the name of the IGM, as learned from the news, the media report, it has already been ordered that IGM hospital will be utilized by the private college. Then fourth is that Panchayat election is forthcoming. As we have all witnessed, there is such environment for free and fair conduct of the election, any election. So there we are demanding that before declaration of the schedule, the State Election Commission and the administration should ensure that a conducive environment is created beforehand. Against this altogether, we are going to resort the our protest rally, etc., from 26th to 30th June, and on 26th we'll have a protest rally at Agartala. The West Tripura district will participate there, and we appeal all the democratic and like-minded and the peace-loving people, they join in our program, and they oppose the onslaught of the people's right unleashed by the BJP, IPFT and Matha government. The corruption in the recruitment there, it is not only at the center now, even it has been extended up to the ADC. We have seen how thousands of youth has been harassed. This is the BJP, Modi and their so-called Sabka Saath, Sabka Vikas and Sabka Vishwas. Sir, as a leader of the opposition, what suggestion do you make to the government for resolving this problem of unemployment? You said earlier that unemployment is... Yes, I know. We know that in our Indian situation, that is our economic situation, either it is at the center or the state, 100% solution of the unemployment problem, it is not possible. But there, whatever the limited scopes are available, in our state also there are thousands of vacancies are available. Instead of filling up those posts, you are outsourcing, you are re-employing the retired officers. Recently, about 100 of police officers have been re-employed. So is it not the step against the youth? Yes, we know. Even you take the sincerest effort, 100% solution is not possible. But the least scope, that should not be spoiled. And government, not only in the private sector, public sector, both in the public sector and private sector, how best more employment can be generated, that initiative should be there, but it is very much absent. So, thank you.